ফিক্সড হেডার, ফিক্সড ফুটার এরকম করা যায়। আমি ফুটারে ফিক্স করে মানে হেডারটা ফিক্স করে দিতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, যদি সুযোগ হয় আমি একটা ছোট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ফিক্স হেডার, ফিক্স ফুটার করা যাবে। আমাদের ছোট কিছু টাস্ক আছে দু একটা, সেটা আমরা শেষ করে নিই সিএসএস রিলেটেড। তারপরে এইচটিএমএল এর কিছু বিষয় দেখব। ড্রপ ডাউন মেনুর কথা বলেছেন, ওটাও আমরা দু একটা দেখার চেষ্টা করব, মানে একটা ড্রপ ডাউনের এক্সাম্পল দেখার চেষ্টা করব। ডে 6 এ আছি আমরা। প্রজেক্টর নাই, বাতি জ্বলে। গিট, গিট কি পিএইচপির অংশ? না, সবকিছুর অংশ না। যদি শিখতে হয় আমরা শিখবো, সমস্যা নাই, আছে তো হাতে সময়। হ্যাঁ, একটু এদিক সেদিক হবে আর কি। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আমার টপিকের মধ্যে থাকবো, টপিকের বাইরে সময় আসলেই না আমি বাকি জিনিসগুলো খারাপ হয়। গিট বলেন বা ল্যারাভেল আলোচনা করতে গেলে তো সিট ফাঁকা হয়ে যাবে, সব মাথার উপর দিয়ে দৌড়াবে। আমরা 20টা ক্লাসের আগে এরকম চিন্তাই করতে পারবো না। আগে 20টা ক্লাস ক্রস করে আমরা পিএইচপি কিছুটা শিখি, তারপরে দেখা যাক কি করা যায়। আপনার গিট বলেন, ল্যারাভেল বলেন, কোডিগনেটর বলেন, সবই আস্তে আস্তে আসবে। গিট শুরু করা যায়, শুরুতেই শুরু করা যেত। এটা তো একটা কাইন্ড অফ সাইট, তাই না, যেখানে আপনি আপনার প্রজেক্ট গুলো তুলে রাখতে পারেন, গ্রুপ করে করে এটাকে টিম ওয়ার্ক করতে পারেন। এটা তো লাইক একটা এডিটর স্টাইল, তাই না? আমরা তো নেটবিনস শিখছি না, ওই ধরনের কিছু জাস্ট দেখলেই শিখে ফেলবেন আর কি। আপনি ডেস্কটপ গিট ইনস্টল করেন, রিপোজিটরিতে যান, নিজেরাই করতে পারেন। নিজেরা একটু চেষ্টা করেন, তারপরে না হয় একদিন আমি দেখিয়ে দিব। গিট 4-5টা ক্লাস আর আলোচনা না করে আমি বলবো যে গিট দেখেন আপনারা, আমি একটা ক্লাস একদিন দেখিয়ে দিব, সব শিখে যাবেন। মনে তো সে টাইম ওয়েস্ট করার দরকার নেই আমার। একবার একটু মনে করিয়ে দেন। ইয়ার ডায়াগ্রাম না, ফ্লো ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম। মঙ্গলবারে দেওয়ার কথা, ওইটা বুধবারে যাবে। এই মঙ্গলবারে দেওয়ার কথা ছিল, লাস্ট মঙ্গলবারে দেওয়ার কথা ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়ার ডায়াগ্রাম না, ডাটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম, আমি একটা প্রজেক্ট দেখছি, এটা এই ভাবে গিয়েছে, কারণ আমি হোম পেজে আছি, হোম পেজে কি ফিচার আছে, সেখান থেকে কি ব্রাঞ্চ বের হচ্ছে। ওটা তো ডেটাবেজের ইয়ার ডায়াগ্রাম, ডেটাবেজ ওরিয়েন্টেড। আমরা ডেটাবেজ ওরিয়েন্টেড যেতে চাচ্ছি না, আমি জাস্ট ফ্লোটা দেখতে চাচ্ছি যে আপনারা ওই সাইটটা ভিজিট করেন এবং সাইটটা বোঝেন যে কার পরে কি আছে বা কার পরে কি যাচ্ছে, তাই না? আমি যদি একটা ব্লগের সাইট বলি, আমার হোম পেজ আছে, তাই না? হোম পেজের আন্ডারে কি কি আছে, রাইট? আমার রিসেন্ট ব্লগ আছে, পপুলার ব্লগ আছে, আর্কাইভ ব্লগ আছে। এখন রিসেন্ট ব্লগের ভেতরে যদি যান, কি কি আছে, কিভাবে? না, ভিজিও তে করবেন, ভিজিও, মাইক্রোসফটের ভিজিও। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি একটা ফ্লো চার্ট বানাবেন, অন্যজন আরেকটা ফ্লো চার্ট বানাবে, অন্যজন আরেকটা ফ্লো চার্ট বানাবে। নামগুলো কি মিনিংফুল হতে হবে, যে নেমগুলো দেবেন সেই নেমগুলো মিনিংফুল হবে। একটা ফাইলে হবে, ওই ফাইলের সাথে আপনার নাম লেখা থাকবে, এটা আপনি করেছেন, আপনি এভাবে ফ্লো করেছেন।
আমি বলছি ফ্লো চার্টটা আপনি তৈরি করেছেন, রাইট? না, ওইটাও না। উনি বলেছে যে ফ্লো চার্ট গুলো নেমিং কিভাবে, নেমিং কনভেনশন ফলো করতে হবে আপনাকে। আমি যেভাবে একটা সাইট দেখছি, আপনি স্ট্যান্ডার্ড একটা সাইট নেবেন, আমি বলছি যে কোনো সাইট না। যদি আপনাদের ফার্স্ট উইকে সম্ভবত আমি ট্যুরিজমের ওপর বলেছি, তো ট্যুরিজম সাইটের ফ্লো কিরকম হয় বা ট্যুরিজম সাইটে কি থাকে আমি কিছুটা জানি, রাইট? এখন আপনারা যখন বানাতে যাবেন আমি তখন ওই বিষয়গুলোই খুঁজে দেখার চেষ্টা করবো যে না আপনি এগুলো এর ভেতরে ইনক্লুড করেছেন কিনা। বুঝতে পেরেছেন তারপরে কি আছে? লাইক আমি যখন কোনো একটা প্যাকেজে যাচ্ছি, প্যাকেজের ডিটেলে যেতে পারছি, ডিটেলের পর ওইটাকে কি আমি বুকিং এ যেতে পারছি, বুকিং এ এই বিষয়গুলো আছে সেটা আমি ফুলফিল করতে পারছি। তো লাইক এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ গ্রাফ আকারে এঁকে নিয়ে আসা, দ্যাটস ইট। গ্রাফ আঁকবেন, আগে কাগজে গ্রাফ আঁকবেন। সাদা কাগজ নেবেন, কোনটার পরে কোনটা গ্রাফ এঁকে ওই গ্রাফটাকে, কাগজের গ্রাফটাকে ভিজিওতে ড্র করবেন। ভিজিওতে আপনি কি পাবেন? স্কোয়ার পাবেন, ডায়মন্ড পাবেন, লাইন টানার জন্য লাইন পাবেন, আপনি কি পাবেন? আহ তারপরে ডায়মন্ডও পাওয়া যায়, ইলিপস পাওয়া যায়, রাইট? বিভিন্ন শেপ আছে, যার জন্য যে শেপ সেটা আপনি লাগিয়ে দেবেন। শেপ গুলো কার জন্য? শেপের প্রতিটা মিনিং ওই পাশে লেখা আছে, যে কোন শেপটা কি কারণে ইউজ হয়। প্রত্যেকটা শেপেরই মিনিং আছে এবং ওখানে লেখাও আছে যে ওই শেপটা কি কারণে ইউজ হয়। ড্র্যাগ এন্ড ড্রপ আর কি, ধরে ধরে টেনে দেওয়া। ডাটা ফ্লো ডায়াগ্রাম একটাই, আমি অনেক ডায়াগ্রাম কিন্তু পাবো। আমি যদি বলি ট্যুরিজম কোম্পানি ফ্লো চার্ট, নাম্বার অফ সাইট আপনাকে দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আমি কপি করে নিয়ে টেস্ট করে দিলে আমি কিন্তু বুঝতে পারবো। বোঝা যাচ্ছে? আমি চাচ্ছি যে আপনি সাইটটা ভিজিট করেন, দেখেন, নিজের মতো করেন। একদম পারফেক্টলি তো হতে হবে এটা ম্যান্ডেটরি না। হুম, হুম। যে কোনো একটা কম্পেয়ার করে নেবেন, কম্পেয়ার করবেন, যেটাকে বেস্ট মনে হবে সেটাই ফ্লো করবেন। আপনি তো বুঝতে পারবেন, তাই না? হুম, না এই সপ্তাহ হবে না, আমরা পিছিয়ে যাবো তো, আমাদের তো 2টা সপ্তাহ চলে গেছে। দেখেন আপনি ফ্লো চার্টে ফার্স্টে যখন আসবেন আপনি ফার্স্টে প্রজেক্ট স্টার্ট করবেন। তাই স্টার্টিংটা কোথা থেকে হচ্ছে? হোম থেকে হচ্ছে। হোমের পর থেকে আপনার ব্রাঞ্চ বেরোনো শুরু হবে। তারপরে হোম থেকে আবার আপনি রিটার্ন করে আবার আরেকটাতে যাচ্ছেন। কোথায়? হোমের টাস্কটা কমপ্লিট করার পর হোম পেজের যে ওরিয়েন্টেড বিষয়গুলো আছে ওগুলো সব কমপ্লিট হওয়ার পর আপনি আবার রিটার্ন করলেন হোম থেকে। হোম থেকে কি বের হয়েছে? অ্যাবাউট আস আছে, কন্টাক্ট আস আছে, এফএকিউ আছে, ফর এক্সাম্পল এগুলো হচ্ছে ওই ব্রাঞ্চ গুলো বের হবে। তারপরে তার রিলেটেড বিষয়গুলো এক্সিকিউট হবে। ডেটা ফ্লো ডায়াগ্রাম কেমন হয় আপনি সার্চ দিলেই কিন্তু দু একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখলেই বুঝে যাবে। বুঝতে পেরেছি? এবং এটা যে 100% পারফেক্ট হতে হবে আমি আবারও বলছি, ম্যান্ডেটরি না। আমরা শুধু জানবো ওই সাইটটার মধ্যে কি আছে। বেসিসের এটা হচ্ছে যে আমরা এই প্রজেক্টটাতে আগ্রহী, আমাদের কোম্পানির নাম, আমাদের জন্য আমাদের কন্টাক্ট পারসন ইনফরমেশন দিয়ে জাস্ট আমার নাম, আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এত বেশি। আমাদের যে প্যাড, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, ভালো, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি যদি যে ইমেল অ্যাড্রেসটা দিছো ওইটাতে পাঠাও, pm@basis.com, সাবির ভাইয়ের কাছে পাঠাও, আমাকে একটা সিসিতে একটা সাবির ভাই, পিএম আছে না, pm@bitm.org.pd, পিএম সাব্বির। হ্যাঁ হ্যাঁ, এই সাব্বির ভাইয়েরটা চলে আসবে, দেখো পিএম লিখলে সাব্বির ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি তাহলে ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হোল্ড করো, একটু হোল্ড করো, ইমেল আসছে।
হ্যাঁ ওই পিএম ওইটাতেই দাও, ওইটাতে সাব্বির ভাই। যেটাতে দিতে বলছো ওইটাতে দিবা, আর এটাতে সিটি করবা। ঠিক আছে। হ্যাঁ বলো। 10টা বাজতে এখন। ঠিক আছে কথা বলতেছি, কথা বলতেছি। হুম। বাকি দুটো কি আসছে? ঠিক আছে। আচ্ছা আমরা দু একটা প্রপার্টি, সিএসএস রিলেটেড দু একটা প্রপার্টি আছে আমরা যেগুলো নিয়ে কিছুটা আলোচনা করার বাকি আছে। আমরা ফন্ট ইউজ করতে শিখবো আর কি, কিভাবে আমরা এক্সটার্নাল ফন্ট ইউজ করতে হয়। হ্যাঁ কোন ফন্টটা? ইয়ার এটাকে এইচটিএমএল এর কোড গুলো কি? লাইট অফ করে দেন, এই দুটো লাইট অফ। চাপতে থাকে। হ্যাঁ ওইটা ওইটা ওইটা। হ্যাঁ বললাম বন্ধু। অ্যাটেন্ডেন্স শিটে সাইন করেছেন সবাই? হুম। আচ্ছা স্কিউ স্কিউ দেখেছি না আমরা? রোটেট, স্কিউ, স্কেল, বর্ডার। দেখেন আমি একটা সেল ধরেছি, এটাতে একটা প্রপার্টি হয়তো আলোচনা বাকি আছে। বর্ডার রিলেটেড বেশ কিছু বিষয় যদিও বলা হয়েছে, বর্ডার স্টাইল, বর্ডার উইড, বর্ডার কালার, বর্ডার ইমেজ, এটা কি বলা হয়েছে যে কখনো কখনো আমাদের বর্ডারে ইমেজ বসাতে হতে পারে। ঠিক আছে, আমরা সিএসএস এর মাধ্যমে বর্ডারে ইমেজ বসাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা একটু দেখি। বর্ডারটাকে একটু বড় করে নেই 15 পিক্সেলে। এবার বর্ডারটাতে ইমেজ দেওয়ার চেষ্টা করি। আমাদের হাতে একটা ইমেজ আছে না ইমেজ ফোল্ডারের মধ্যে, বর্ডারে ইমেজ দেওয়ার চেষ্টা করব। ফার্স্টেই বর্ডার ইমেজ, তারপরে ইউআরএল। ইমেজটা কোথায় আছে? ডট ডট স্ল্যাশ দিয়ে বাইরে যেতে হবে, তারপর ইমেজেস, তারপর বাংলাদেশ ডট জেপিজি।
এরকম দিলে বর্ডারে ইমেজ আসবে না। এই যে জাস্ট 4 কর্নারে 4টা ইমেজ শো করেছে, তাই কি না? 4 কর্নারে 4টা ইমেজ কিন্তু শো করেছে। এখন পেজ ভ্যালু হচ্ছে, আমি যদি পুরোটা কভার করতে চাই, হ্যাঁ, পুরোটা কভার করতে চাই, যে 4 কর্নারে যদি আমি কভার করতে চাই, তাহলে 10 বলছি, 10 টাইমস রিপিট হবে এবং এটা হবে কি রাউন্ড। রাউন্ড হবে না, চারিদিকেই যেন হয়, সো 10 টাইমস রিপিট হয়, রাউন্ড হবে। বুঝছো, বর্ডারটা চারিদিকে চলে আসছে, যে দিক দিয়ে শুরু হয়ে এদিক দিয়ে চলে আসে। এতো হুবারের জন্য চেঞ্জটা আসে, বাট আমার বর্ডারটা কিন্তু এই অবস্থায় আছে। অ্যাকচুয়ালি বর্ডার বরাবর যে অংশগুলো আছে, ওই অংশগুলো রিপিট কতবার হবে এবং আপনার ইমেজটা দেখতে কেমন দেখাবে। আমি যদি বলি 50, এটা হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ। খেয়াল করেছেন যে ওই যে রিপিটেশনটা, একটা ইমেজকেই বারবার কি করে গেছে, রিপিট করে গেছে না? এখানেও এই কর্নারটাতেও কিন্তু রিপিট হয়েছে, এই পাশটাতেও কিন্তু একই ইমেজকে বারবার রিপিট করে গেছে, নিচেও কিন্তু এই অবস্থা আছে। কারণ আমার ইমেজ একটু খেয়াল করবেন, উপরের দিকে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটাকে যদি আমরা দেখি, ইমেজটা দেখতেও এরকম, উপরের দিকে ফাঁকা, নিচের দিকেও কি একটু ডিফারেন্ট। যদি একই ধরনের ইমেজ হতো, যে লাইক একটা লাইন যেখানে কিছু অবজেক্ট আছে, তাহলে হয়তো এটা তো বড় ইমেজ, এই জন্য এটাকে এরকম দেখা যাচ্ছে। তো বর্ডার ইমেজ, তাই না? খেয়াল করেন ভ্যালু যখন বাড়াচ্ছি, পার্থক্যটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? আমি যখন ভ্যালু আরো বাড়াচ্ছি, টপ বটম নাল হয়ে যাবে, মানে লেফট রাইট নাল হয়ে আমার বর্ডারটা, এটা হুবারে দেওয়া আছে, আমার বর্ডার কত দেওয়া আছে, বর্ডার উইথ 15 পিক্সেল বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট বর্ডারে ইমেজটা দিচ্ছি। ভ্যালুটা কত, 100। আমি যত কম ভ্যালু দিচ্ছি, বর্ডারটা ভিজিবল হচ্ছে না? একটা হচ্ছে যে যত কম ভ্যালুতে যাবেন তত বেশি কি ওই, এটাকে কি বলা হয় জানো, ওই অপাসিটি বলবো না, এটাকে বলা হবে যে রেজুলেশন, যে রেজুলেশনটা অনেক বেশি গাঢ় হতে থাকবে, আর যত ভ্যালু কম হবে এটা ফ্যাকাশে হতে থাকবে। আমি যদি উইডথটাকে বাড়াই, এখানে বর্ডার উইডথ 10 পিক্সেল, এই যে বর্ডার উইডথের সঙ্গে এটা মিশে গেছে। এখন
আমি ভ্যালুটাকে 50 তে করছি, চেঞ্জটা দেখেন। রাউন্ডেড, সো যত ছোট হয়ে যাচ্ছে এর উইডথটাও কিন্তু কমে যাচ্ছে, তাই না? আমি যদি এর ভ্যালু বাড়াতে থাকি লাইক 100, লেফট আর রাইটে ব্ল্যাঙ্ক হয়ে যাবে বর্ডারটা, মানে আমার ইমেজটা। সো ম্যাক্সিমাম ভ্যালু কত? ভ্যালু যখন আমার 50 এর পরে চলে যায়, লাইক আমি 55 এ যাচ্ছি, খেয়াল করেন যে 55 হওয়াতে টপ আর বটমে যেন বেশি দেখা যাচ্ছে, রাইট লেফটে কিন্তু কমে গেছে। 65 এ যদি যাই, এটা কিন্তু আরো চিকন হয়ে গেছে, খেয়াল করেছেন? রাইট আর লেফটে আর টপ বটমে কিন্তু ঠিক আছে। আমি যদি 75 এ যাই, একই অবস্থা। আমি যদি 105 এ যাই, রাইট লেফট নাল হয়ে যাবে, ইমেজই আসবে। সো আমি যখন চারিদিকে বর্ডারের ইমেজ দিতে যাবেন, 10 থেকে 30 এর মধ্যে ভ্যালুটা রাখাটাই ভালো। বাট 50 দিলেও যদি চিকন করে বর্ডার দিতে চান, সেক্ষেত্রে 50 বা 50 নিচে আসতে হবে। 50 মানে আপনি ভিজিবল হবে 75 80 পর্যন্ত, 100 এ গেলে সেটা আবার পাশ থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি যদি বর্ডারে ইমেজ অ্যাপ্লাই করতে চাই, তখন এভাবে যাব, কার্সর নিলে এক ধরনের বর্ডার আসছে আর আউটে আরেক ধরনের। এটা অ্যাকচুয়ালি আমার সুডো ক্লাসে যদি যাই, যে হুভার ক্লাসে গিয়ে যদি আমি বর্ডারের এই ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেই, লাস্টে কি আছে? ঠিক আছে, 90 হওয়াতে একটু খেয়াল করেন, দুই পাশে কিন্তু একেবারে অলমোস্ট চিকন হয়ে গেছে। আবার যখন সরিয়ে নিচ্ছি, তখন সে আগের অবস্থায় আসে। বর্ডারে আপনি কিভাবে দেবেন? আমি বলছি বর্ডার ইমেজ। আমি যদি বর্ডার বটম ইমেজ, বর্ডার টপ ইমেজ, বর্ডার রাইট ইমেজ, বর্ডার লেফট ইমেজ করতে চাই, আমি করতে পারি। আলাদা আলাদা করে আলাদা আলাদা ইমেজ অ্যাসাইন আপনি করে দিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু রোটেশন স্কিউ একসঙ্গে দেখিয়েছি না? আচ্ছা, রোটেশন এবং স্কিউ একসঙ্গে দেখিয়েছি, স্কেলও দেখানো হয়েছে। তো আরেকটা জিনিস একটু আমরা দেখি, যে দুইটা যদি বক্স নেই, লাইক আমার এখানে বক্স কয়টা আছে? বক্স box 1, float left, width 200 পিক্সেল, height 300 পিক্সেল, background color orange। বক্স 1টা যদি এখানে প্লেস করি, বক্স 1টা এখানে এসেছে। আমি বক্স 1টার ক্ষেত্রে আমি বলছি মার্জিন লেফট -200 পিক্সেল,
আরো কিছু ভ্যালু দেই, -400 পিক্সেল, কিন্তু এর উপরে চলে আসে, তাই না? এই বক্সটা এটার উপরে চলে আসে। আমি দেখি আমার বক্স 1 এর ক্ষেত্রে, বক্সের ক্ষেত্রে আমি কি করে রেখেছিলাম, মার্জিন 50-50 করে রেখেছিলাম, মার্জিন টপে এবং লেফট রাইটে আমি এখানে অনলি 50 করে রাখছি। এটা একটা বক্স, তাই না? এই বক্সটা ছিল কতটুকু? আমার বক্সটা ছিল 300/300, আমি এটাকে 200/200 করে নিচ্ছি। এটা 200/200। এখন আমি যে নিচের বক্সটা দিয়েছি, নিচের বক্সটাকেও ফ্লোট লেফট বলেছি 200, হাইট আমি 200 বলছি। আচ্ছা, মার্জিনটাকে আমি অফ করে রাখছি, এই সেলটা এখানে আছে। এখন আমি টপ থেকে, মার্জিন টপ থেকে 50 পিক্সেল আমি দিচ্ছি, সমানে আসলো, তাই না? এই সেলটা কি 200/200, উপরেরটাও কিন্তু আমার 200/200ই, বাট বর্ডার আছে কত করে? 15 পিক্সেল করে, তাই না? সো আমি যদি এরকম বর্ডার বক্স 1 এও প্লেস করি, তাহলে কি হবে? বক্স 2 টাও কিন্তু এরকমই হয়েছে, রাইট? এটা আমি সেপারেট করতে পারবো, যে কোনো দিকে যে কোনো ধরনের বর্ডার দিতে পারবো। এখানে যদি আমি লিখি, আমি একটা উইথই সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, বাট আমি সেপারেট করে লেখার পর যেটা হবে যে আমি উপরে টপ বটমে 15 পিক্সেল চাচ্ছি, রাইট লেফটে 10 পিক্সেল চাচ্ছি। পসিবল, রাইট? হবে তো? আমি যদি এখানে 10 পিক্সেল বলি, দেখেন উপরে নিচে 15, রাইট লেফটে কত? সেপারেট করতে পারছেন, ওখানে কি পারছেন? পসিবল না। আচ্ছা, রাইট, এখানে 4টাও দিতে পারবো আমি। এখন কথা হচ্ছে যে কেউ একজন আমাকে বলেন যে আমি যদি এই সেলটাকে একদম এর উপরে নিয়ে আসতে চাই, কি করব? এই সেলটাকে এর উপরে আনতে চাচ্ছি, মার্জিন করে আনা যায়। হ্যাঁ, আমি মার্জিন করে আনবো। হ্যাঁ, পজিশনিংটা, ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল হয়, ডিফিকাল্ট অবস্থায় থাকে। আমি মার্জিন করে একদম হুবহু এটাকে এর উপরে নিয়ে আসতে পারি। এখন আমার এর উইথটা কত? 200, আর এদের মধ্যে মার্জিন আছে কত? 50। তাহলে আমি মাইনাস যদি বলি 250, চেক করি, আমি যদি বলি মার্জিন মাইনাস, এটা হচ্ছে মার্জিন, আমি করব মার্জিন লেফট মাইনাস 250 পিক্সেল। আর একটু বাকি আছে, এবং সাথে এক্সট্রা বর্ডার আছে কত? 30-30-60 না, 15-15-30, তাহলে 280। এই তো বুঝতে পেরেছেন আপনারা, ওটাকে কি কভার করে নিচ্ছে। এখন আমি যদি ট্রানজিশন অল 2 সেকেন্ড বলি, হুবার ক্লাসে আমি অপাসিটি নিয়েও কাজ করতে পারি, অথবা আমি যদি বলি মার্জিন রাইট কত হবে? 280। কি করছি? হুবার ইফেক্ট কাজ করছে না কেন?
মার্জিন লেফটে কাজ করবে কেন? তো লেফট রাইটে চলে যাবে। আচ্ছা লেফট আমি 0 করেই দেখি, হ্যাঁ মার্জিন লেফট যে অবস্থায় ছিল ওখানে যায় কিনা। হ্যাঁ সেটাই যাবে, স্লাইডিং হচ্ছে। হ্যাঁ আমি আগের অবস্থায় কি ছিল, আমার অবস্থায় যে এই যে ফ্লোটিং করা আছে না, এই ফ্লোটের জন্যই কাজ করছিল না। এটা ফ্লোটিং করা আছে এবং উইথ হাইট করা আছে, সো এটার পর পাশাপাশি রাখার জন্য আমি স্লাইডিং করছি। মনে করেন আপনি আবার চলে যাচ্ছে, কার্সার নিচ্ছেন, সে তার অবস্থায় চলে যাচ্ছে, রাইট। সো আগের অবস্থা, পুরনো অবস্থা, কার্সার আপনি সরিয়ে নিচ্ছেন, তাই না, সে তার অবস্থায় ফেরত আসছে। এখন এটা হচ্ছিল কি মার্জিনের কনসেপ্ট। আমি যদি কোন গ্যাপটা, এটা তো আগে থেকে ছিল, এই গ্যাপটা টোটালটা কি ছিল 250 মতো 280 মতো করা ছিল। আচ্ছা এখানে মার্জিন লেফট বা মার্জিন লেফটের এই অবস্থাটা গেল। আমি যদি এটাকে বাদ দিয়ে ওই যে গতদিন আরেকটু দেখিয়েছিলাম অপাসিটি 0 পিক্সেল, সরি 1 পিক্সেল, পিক্সেলটা কাজ করবে না, অপাসিটি তো 1 ভ্যালুতে যাবে, সলিড 1, তাই না? তাই না, ওটা চলে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি আমার উপরে একটা বক্স আছে, এটাকে আমি কার্সর নিয়ে, আমি যে দুইটা ইফেক্ট, অনেক সময় দুইটা ইফেক্ট দেখা যায় না, যে একটা ইমেজ দেখা যাচ্ছে, কার্সর নেওয়ার পর আরেকটা ইমেজ চলে আসছে, বোঝা যাচ্ছে? তো সেরকম একটা কিছু যদি আমরা করতে চাই তাহলে কি করব, এই অপাসিটি ইউজ করে একটার উপর আরেকটা রাখবো এবং অপাসিটি ইউজ করব। এখন আরেকটা জিনিস একটু যদি আমি দেখাই, যে লাইক এটার উপরেই আমি যদি -80 পিক্সেল না হয়ে -180 হয়, এই অবস্থায় আছে, আর এটা দিলে তো ভ্যানিশ হচ্ছে, ঠিক ওইটা দেখাই যাচ্ছে। আমি যদি এখানে কার্সরটা নেই সেটাও কিন্তু ভিজিবল হতে হবে, তাই কিনা? সো এর জন্য যেটা করতে হবে আর কি, আমার যে, হ্যাঁ জেড ইন্ডেক্স, আমার যে বক্সটা আছে, বক্সটার ক্ষেত্রে আমি যদি বলি যে বক্সে জেড ইন্ডেক্স, হ্যাঁ আমি যদি বলি এটাতে 0, হ্যাঁ প্রথমটা জেড ইন্ডেক্স 0, এবং হুভার ইফেক্টে আমি জেড ইন্ডেক্সটাকে বলে দিচ্ছি যে লাইক 10 ফর এক্সাম্পল। আর বক্স 1 এর ক্ষেত্রে জেড ইন্ডেক্সটা আছে হচ্ছে আমার 2 তে, রাইট। তো আমি 3 দিলেই হয়তো হুভার ইফেক্টে চলে আসতো উপরে। তো আমি জেড ইন্ডেক্সটা যদি এখানে ধরি, আসে নাই, চলে আসার কথা না? আচ্ছা জেড ইন্ডেক্স উপরে কত দেওয়া হয়েছে, আমার পেছনেরটাতে বক্স, এটাতে 0 দিলাম কেন, বক্সে 0 আর হুবারে কত 10, সো অনেক বড়, চলে আসার কথা তো। আচ্ছা একটা কাজ করতে হবে, পজিশন দিতে হবে রিলেটিভ, হ্যাঁ সো এখানে আমাকে পজিশন রিলেটিভ ইউজ করতে হবে আর কি। সো আমি এখানে যদি 3 দেও কাজ করবে, এই যে উপরে যেটা আছে এখানে আমি বক্সটার ক্ষেত্রে বলে দিচ্ছি পজিশন রিলেটিভ, যেটা অ্যাকচুয়ালি চেঞ্জেবল। রিলেটিভ মানে কি চেঞ্জেবল, ফিক্সড, চেঞ্জেবল না। সো এবার কাজ করবে আর কি, এই যে হুভার ইফেক্টে চলে আসে। এখন কি ডিফল্টই কি ওইটাই আসছে। তাহলে আমার এখানে পজিশন রিলেটিভ যদি আমি এখানে নিয়ে যাই, জেড ইন্ডেক্স এর এখানে হুভার ইফেক্টে বাই ডিফল্ট আছে, সে পরে চলে আসে, তাই না? আমি বলছি যে হুভার ইফেক্টে সে তার পজিশনটাকে চেঞ্জ করুক, রাইট, রিলেটিভ পজিশনে আসুক।
তো নিচে আছে, আমি কার্সর নিচ্ছি, সে উপরের দিকে চলে আসে, আমি কার্সর নিচ্ছি, এটা টোটালটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে, রাইট। সো কয়েকটা ইফেক্টের দিকে আমি যেতে পারি, একটাকে আমি হারিয়ে দিতে পারি, আমি পেছনে নিয়ে যেতে পারি, আমি সামনে নিয়ে আসতে পারি। হ্যালো, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? যেগুলো একটু দেখার দরকার আছে এখন। আমাকে বলা হচ্ছিল পজিশন নিয়ে কথা বলতে, পজিশনের আরেকটা ভ্যালু ফিক্সড, এটা নিয়ে আলোচনা করছি। আমাদের এখানে আমি এখানে তিনটা ক্লাস লিখেছি, হেডার কন্টেন্ট ক্লাস, একটা বডি ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। হেডার কন্টেন্ট নামে একটা হেডার ক্লাস আমি দিয়েছি, যার উইথ 100%, পজিশন ফিক্স, টপ 20 পিক্সেল, মানে টপ 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রাইট। সো আমি একটা হেডার কন্টেন্ট নামে, মানে হেডার র্যাপার নামে একটা ক্লাস নিয়েছি, যার ভেতরে আমার হবে কি হাইট 50 পিক্সেল হেডার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, উইথ আর মার্জিন। এটা হচ্ছে আমার হেডারের জন্য। আর কন্টেন্টের জন্য 960 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, বর্ডার দিয়ে আমি একটা সাইট নিয়েছি, কন্টেন্ট নিয়েছি। সো কলগুলো করা হয়েছে কি হেডারের মধ্যে, হেডারের ভিতরে হেডার কল করা হয়েছে হেডার কন্টেন্টের মধ্যে, আর ডিপ কন্টেন্টটাকে আলাদা করে কল করা হয়েছে। এখানে কিন্তু কোনো র্যাপার আমি ইউজ করছি না। জিনিস খেয়াল করেন, আমার যে হেডারটা ছিল 100%, ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? রেড। মূল বিষয়টা হচ্ছে যে এটা যখন আমি স্ক্রল করবো, একজন বলছিলেন স্ক্রল করলে হেডারটা দাঁড়িয়ে থাকবে, রাইট, স্ক্রলিং হয়ে উপরের দিকে যাবে না। স্ক্রল করে যাচ্ছি, আমার এই নিচের কন্টেন্ট কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, বাট আমার হেডার আর হেডার পজিশনের এই কন্টেন্টে কি হচ্ছে, আগের অবস্থায় আছে না, ফিক্সড অবস্থায় আছে। এবং এটা করা হয়েছে উপরের প্রপার্টিটা দিয়ে। পজিশনটা কি ফিক্স, টপ কত, দ্যাটস ইট। আমি যদি ফুটারে করতে চাই, বটম 0, পজিশন ফিক্স, বুঝা যাচ্ছে? আমি যদি হেডার আর ফুটার কি করতে চাই, ফিক্সড করতে চাই, বোঝা যাচ্ছে না? আচ্ছা, তো আমি যে কোনো লেআউটে আমার হেডারটা ফুটারটা যদি চাই কখনো ফিক্স করতে, এটা আমি খুব সহজেই ফিক্স করতে পারবো। ওকে, আচ্ছা, মানে হেডার কন্টেন্টের মধ্যে, হেডার র্যাপারটার মধ্যে হেডারটা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, একটা ড্রপ ডাউন মেনু এক্সাম্পলে এখন আমি যাচ্ছি। সিএসএস আলোচনা, বেসিক লেভেলের যে আলোচনাটা, সিএসএস এর যে বিষয়গুলো আমাদের কিছুটা বুঝতে হয়, এই আলোচনা এখন লাস্টের দিকে আসি। এইচটিএমএল টেবিলের, এইচটিএমএল এর কিছু ট্যাগ লাইক অডিও, ভিডিও, এমবেড, এই ট্যাগগুলো নিয়ে কিছুটা আলোচনা আছে, ডাটা লিস্ট, ডিটেইলস, এই ট্যাগগুলো নিয়ে কিছুটা আলোচনা বাকি আছে, সেটা করব। তো আমি বডিতে দুটা সিএসএস, দুটা ফন্ট ফ্যামিলির নাম বলেছি। আমাদের যে এক্সাম্পলটা আছে, এখানে তো কোনো টেক্সট নেই, আমি একটা কাজ করি, আমার টেক্সট নিয়েও কিছুটা আলোচনা আছে, ফন্ট নিয়ে, সেটা আগে একটু ছেড়ে নেই। তারপরে মেনুতে যাচ্ছি, ড্রপ ডাউন মেনুতে যাওয়ার আগে ফন্ট ফোল্ডারটা আমি নিয়ে নিচ্ছি। ফন্ট নিয়ে নিচ্ছি। ফন্ট অ্যাকচুয়ালি এরকম যে ফন্ট ফ্যামিলিতে অনেক কিছু লেখা রয়েছে, তাই না? কি কি রয়েছে? দুটা জেনারেল ফন্ট, হেলভেটিকা, এরিয়াল, সানস সেরিফ। হেলভেটিকা, এরিয়াল আর সানস সেরিফ লেখা আছে। সো আমি নরমালি যেটা হবে যে আমি যদি সামনের চারটা না পাই, কোনটা পেয়ে যাবো বাই ডিফল্ট? সানস সেরিফ। একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন আমার ফন্ট নিয়ে কথা বলছি, ফন্ট ফ্যামিলি,
এই যে কি আসছে, ডিফল্ট কি আছে, sans serif। এটা ব্রাউজারের উপর নির্ভর করে, কখনো কখনো serif অথবা sans serif ব্রাউজারে বাই ডিফল্ট থাকে, রাইট। যদি আমি কোনো ফ্যামিলি নাও দিয়ে দিই, serif বা sans serif থাকে। এটাকে লিস্ট আকারে লেখার কারণ কি, আমি যদি ফন্টের সাথে এগুলোকে না করি, ফন্টের ফ্যামিলির সাথে, যে লাইক আমার সিএসএস এ যায়, আমি কিন্তু কোথাও কিন্তু ফন্টের ফ্যামিলি ইউজ করি নাই, করেছি কোথাও ফন্টের ফ্যামিলি ইউজ করি নাই, সো বাই ডিফল্ট একটা ফন্ট sans serif সেটা কিন্তু নিয়ে নিয়েছে। আমরা এই এলআই এর মধ্যে যদি এখন ফন্ট ফ্যামিলি দেই, এই যে কি পাচ্ছে, আমি যদি বলি কার্সিভ, কার্সিভ ফন্ট ফ্যামিলিটা আসছে, বোঝা যাচ্ছে, কার্সিভ ফন্ট ফ্যামিলিটা আমি পেলাম। মানে এক্সটার্নাল ফন্ট যদি আমরা এখান থেকে নিতে চাই, সেটাও কিন্তু চাইলে আমরা পারবো। আপনি একটা কাজ করেন, পরে আসেন, পাঁচটার পরে, 5টা 5:30। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি একটা ফন্ট ফোল্ডার নিয়েছি যার নাম কি বলেছি, ফন্ট। এর ভেতরে বেশ কিছু ফন্ট ডাউনলোড করা আছে, ডোমিনো, রেগুলার, মন্টেজ, শ্যাডো ইন লাইট, শ্যাডোজ ইন লাইট, কয়েকটা 3টা ফন্ট এখানে কিন্তু ডাউনলোড করা আছে। আমরা কিন্তু জানি যে google.com/font থেকে ফন্ট ডাউনলোড করা যায়। ফন্ট কি ফ্যামিলিতে যে ফন্ট গুলো আছে সেগুলো আমি ইউজ করতে পারি, আবার ফন্টের যে ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে আমি আমার ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারি। যখন আপনারা কোনো সাইট দেখবেন, কোনো টেমপ্লেট আপনারা পাবেন, দেখবেন যেন ম্যাক্সিমাম কেসেই ওই টেমপ্লেট গুলো এক্সটার্নাল অনেক ফন্ট তারা ইউজ করেছে, এক্সটার্নাল বেশ কিছু ফন্ট তারা ইউজ করেছে। তো এক্সটার্নাল ফন্ট গুলো ইউজ করার জন্য নরমালি যেটা করতে হয়, এক্সটার্নাল ফন্ট গুলোকে ডাউনলোড করতে হয় এবং জিপ ফাইল গুলো ডাউনলোড করার পর এটাকে আনজিপ করে রাখতে হয়। আমি এখানে ফন্ট যে ফোল্ডারটা আছে আপনাদের, সেই ফোল্ডারটার মধ্যে ফন্ট নামে ফোল্ডারে এর ভেতরে 3টা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, আমরা এক্সটার্নাল ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে হয় সেটা একটু দেখে আসি। গুগল স্ল্যাশ ফন্টস, এখানে নাম্বার অফ ফন্ট আছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে কয়েকটা ফন্ট ডাউনলোড করে আমার ফোল্ডারের মধ্যে রেখেছি। আমার যে ফোল্ডারটা আছে, এই ফন্ট নামে একটা ফোল্ডারের মধ্যে আমি কয়েকটা ফন্ট রেখে দিয়েছি, ডোমিনো, মন্টেজ আর শ্যাডোজ ইন লাইট। সো এই ফন্ট গুলো কালেক্ট করা হয়েছে কোথা থেকে, গুগল ফন্ট থেকে। গুগল ফন্ট থেকে আপনি যে ফন্ট গুলো ডাউনলোড করতে চাচ্ছেন, ওকে, যে ফন্ট গুলোকে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেগুলোকে অ্যাড টু সার্কেল করে দেবেন ফার্স্ট।
আমি এই ফন্টটাকে ডাউনলোড করতে চাচ্ছি, কি করেছি, অ্যাড টু সার্কেল। তারপরে আবার আমার আরেকটা ফন্ট পছন্দ হলো, এটা পছন্দ হয়েছে উপরেরটা, আমি এটাকে বলছি অ্যাড টু কালেকশন করে নিলাম। হ্যাঁ, আমার কালেকশনে রাখলাম। তো এটাকে পছন্দ হয়েছে, অ্যাড টু কালেকশন করলাম, রাইট। কয়েকটা কালেক্ট করেছি। কালেক্ট করার পর আমি ডাউনলোড করব কিভাবে, এই যে একটা ডাউন অ্যারো আছে না, ডাউন অ্যারোতে প্রেস করলে আমাকে জিপ আকারে দিয়ে দেবে। আমি জিপ ফোল্ডারটা এই যে ডাউনলোড করে নিলাম। আমার ফন্টস নামে একটা ফোল্ডার আছে যার মধ্যে এটা ডাউনলোড হচ্ছে, এখনো কমপ্লিট হয় নাই। দেখা যাবে, আগে ডাউনলোড হোক। এই যে আমাদের ফন্টস জিপ ডাউনলোড ফোল্ডারের মধ্যে ফন্টস নামে একটা জিপ চলে আসে, আমার এই ফন্ট গুলো আসে। টিডিএফ ফাইল, ওএফএল, এটা টেক্সট ফাইল, এটা টেক্সট, বাট এটা ফন্ট। এই যে ফন্টটা চলে আসছে। হ্যাঁ, তো আমি এভাবেই কয়েকটা ফন্ট কালেক্ট করে রেখেছি। আমাদের যে ফোল্ডারটা আছে ফন্টের মধ্যে কয়েকটা ফন্ট কালেক্ট করে রেখেছি। আমি যদি সিএসএস এর ব্রেনে নিতে চাই সেক্ষেত্রে এভাবে লিখতে হবে যে আমি কি নামে নিব সেটা আমার ব্যাপার, আমি ওই নামটা দিয়ে দিচ্ছি। তারপর সোর্স থেকে ইউআরএল এর মাধ্যমে ফন্ট মন্টেস রেগুলার, আমি আমার ফোল্ডার ফন্ট থেকে মন্টেস রেগুলার ট্রু টাইপ ফাইলকে লিংক করে দিচ্ছি। যেভাবে এইচটিএমএল লিংক করি না, সিএসএস লিংক করি, সিএসএস থেকে ইমেজ লিংক করি, সেভাবে কি করতে হচ্ছে, ফন্টটার অ্যাবসলিউট পাথ সোর্স আকারে আমাকে দেখিয়ে দিতে হচ্ছে। সো ওই এক্সটার্নাল ফন্টটা চলে যাচ্ছে কার মধ্যে, মন্টেজ নামে ফন্ট ফ্যামিলিতে। এখন এই মন্টেজটাকে যদি আমরা ইউজ করি, এই যে ফন্ট ফ্যামিলি কিছুক্ষণ আগে কার্সিভ ইউজ করলাম, আমি ইউজ করছি কি মন্টেজ। আমার এই লেখাগুলো একটু যদি দেখি, এই যে পেন্সি হয়ে গেছে না, পেন্সি টাইপের ফন্ট চলে আসছে। আমি যদি এর ফন্ট সাইজটা বাড়িয়ে দেই, ফন্ট সাইজ 24 পিক্সেল, হ্যাঁ সব ব্রাউজারেই কাজ করবে, ট্রু টাইপ ফাইল সব ব্রাউজারেই কাজ করে। আর যদি সব ব্রাউজারে সাপোর্ট না দেয় সেক্ষেত্রে আমাকে ডাবল সোর্স দিতে হবে। পুরনো ব্রাউজার গুলোতে টিটিএফ আই ব্রাউজার গুলোতে টিটিএফ সাপোর্ট নাও করতে পারে, সেক্ষেত্রে ইওটি অথবা ডাব্লিউএফ নামে ফন্টের ফ্যামিলি আছে, দিতে হবে আর কি আই সাপোর্টের জন্য। নতুন সবগুলো ব্রাউজারই আই থেকে শুরু করে সকল ব্রাউজারই এটা সাপোর্ট করবে। সো আমি ফন্ট গুলোকে কি করছি, ডাউনলোড করে রেখে দিচ্ছি, এবং প্রত্যেকটা ফন্ট যদি আমি পেজ করতে চাই প্রতিটা ফন্টের জন্য একবার একবার করে আমাকে @ফন্ট পেজ করতে হবে, আলাদা আলাদা নাম দিতে হবে ফন্ট ফ্যামিলির মধ্যে, আর সোর্স পাথটা আমাকে দেখিয়ে দিতে হবে। বুঝা যাচ্ছে? সো এই গেল হচ্ছে কিভাবে আপনি ফন্ট ইউজ করবেন, এক্সটার্নাল ফন্ট। এখন বলেন, হ্যাঁ, যাতে ফন্ট ফ্যামিলির মধ্যে আমি এটাকে নিয়ে নিতে পারি। ফার্স্টে ফন্ট ফ্যামিলিটা নেওয়া হচ্ছে, দ্বিতীয়টা কি করা হচ্ছে, ফন্ট ফ্যামিলির মধ্যে এটাকে ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবার আমি মেনু নিয়ে কথা বলছিলাম। আমার মেনুটা, যদি ছোট্ট মেনুটাকে আমরা একটু দেখি কিভাবে কাজ করছে। মেনু এক্সাম্পল, একটা সিম্পল ড্রপ ডাউন মেনুর মতো দেখাতে চাচ্ছি। হোম, অ্যাবাউট, পোর্টফোলিওতে গেলেই আমার এই সাব মেনুটা নেমে আসে। ব্লগে সাব মেনু আছে, কন্টাক্টে সাব মেনু নেই। মেনুগুলো তৈরি করা হয় ইউএল আর এলআই দিয়ে, তাই না? ইউএল আর এলআই দিয়ে মেনুগুলো তৈরি করা হয়, ওইটাই তৈরি চেষ্টা করা হয়েছে। বডিতে একটা ফন্ট দেওয়া হয়েছে, প্যাডিং দেওয়া হয়েছে। যাই হোক, এখান থেকে আসি আমাদের ইউএল এর মধ্যে টেক্সট অ্যালাইন লেফট, ডিসপ্লে অনলাইন, মার্জিন 0, প্যাডিং দেওয়া হয়েছে, বক্স শ্যাডো দেওয়া হয়েছে, শ্যাডো এর পেছন দিক থেকে একটা হালকা শ্যাডো দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এটা ছিল আমার ইউএল এর জন্য। ইউএল এর এগেইনস্টে এলআই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফন্ট কি হবে, বোল্ড। ফন্টের সাইজ কি 12 পিক্সেল উইথ 18 পিক্সেল হাইট। আমি বলেছিলাম না যে ফন্টের উইথ আর হাইট কন্ট্রোল করা যায়। আমি যদি আমার ইচ্ছে মতো ফন্টের উইথ হাইট দিতে চাই যে 20 পিক্সেল উইথ 20 পিক্সেল হাইট, আমি করতে পারবো না? 20 পিক্সেল উইথ 20 পিক্সেল হাইট। আর ফন্টের ফ্যামিলি কি নেবে, সান সেরিফ। ডিসপ্লে হবে কি ইনলাইন, আর মার্জিন রাইট 4 পিক্সেল মাইনাস। আমি যদি এটাকে পজিটিভ করে দিই বুঝতে পারবেন যে কি কারণে মাইনাস করা হচ্ছে। গ্যাপ ছিল, আমি মাইনাস দিয়ে ওভারল্যাপ করে দিয়েছি যাতে বোঝা না যায়। মাইনাস ভ্যালু দেওয়া হচ্ছে। পজিশনটা কি
রিলেটিভ, যাতে কার্সরের পর ইফেক্ট হয়। প্যাডিং দেওয়া হয়েছে 15 পিক্সেল আর 20 পিক্সেল করে, তার মানে টপ বটমে 15 আর লেফট রাইটে কত 20। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দেওয়া হয়েছে, কার্সর পয়েন্টার দেওয়া হয়েছে, আর ট্রানজিশন ইফেক্টটা তো আছে। আমি বলেছিলাম না যে 5টা লাইন লিখতে হয় ট্রানজিশনের জন্য, বুঝতে যাচ্ছেন? 5টা লাইনে এখানে ট্রানজিশনের জন্য লেখা হয়েছে। এবার হুবার ইফেক্টে আসছে যে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে। আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার বলে এটা, হোয়াইট থেকে একটু অফ হোয়াইট। তো কার্সর যখন নিচে একটা গ্রে কালার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দিস হুবারের পরে কোন কালার হবে। আর টেক্সটের কালার কি হচ্ছে, হোয়াইট। টেক্সটের কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক ছিল, কি হচ্ছে এখন হোয়াইট হয়ে যাচ্ছে। এটা বুঝলাম। এটা তো গেল শুধু ইউএলএলআই। আমি যতগুলো উপরে হুবার করছি সবার উপরে কি আছে, ওই ইফেক্টই হচ্ছে। বাট এই যে ড্রপ ডাউন যেটা নামছে সেটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ড্রপ ডাউন হচ্ছে আমি যখনই একটু HTML এর রুলসটা দেখি, HTML এর রুলসটা হচ্ছে ইউএল এর ভেতরে যত এলআই আছে এটা ফার্স্ট, তাই না? ইউএল এর ভেতরে এলআই গুলো। আবার কি আছে, ইউএল এর প্রথমে ইউএল আছে, তারপরে এলআই আছে, এলআই এর ভেতরে ইউএল আছে, তার ভেতরে কি আছে, এলআই আছে। তার মানে ড্রপ ডাউনটা কোনটার জন্য, পোর্টফোলিওর জন্য হলে এই ইউএল আর এর ইএল এর জন্য কাজ করছে। সো ড্রপ ডাউনের ইস্যুটা শুরু হচ্ছে কোথা থেকে, থার্ড পজিশন থেকে, থার্ড না, হ্যাঁ থার্ড পজিশন থেকে, এখান থেকে ইউএল এর ভেতরে এলআই, তার ভেতরে যে ইউএল আছে, মানে সেকেন্ড ইউএল থেকে আমাদের ড্রপ ডাউনের কাজ শুরু হচ্ছে। এখানে প্যাডিংটা কত 0, পজিশনটা কি অ্যাবসলিউট। টপ থেকে কত পিক্সেল বলা হচ্ছে 48। এবং টপ থেকে 48 কেন, আমার এটা তো বাই ডিফল্ট এখান থেকে শুরু হওয়ার কথা। এখন এর হাইটটা কতটুকু কে বলতে পারে, এই সেলটার হাইট কতটুকু, হাইট 18 পিক্সেল, ফন্টের হাইট 18 পিক্সেল, আর প্যাডিং দেওয়া হয়েছে কত টপ বটমে 15 15 30, তাহলে 48। এই জন্য এখানে বলা হচ্ছে কি যে এই ইউএলটা যখন অ্যারাইভ করবে টপ থেকে কত পিক্সেল যাবে 48। আমি যদি 58 বলি নিচে নেমে যাবে, দেখবেন যেন আমি যখনই এই যে গ্যাপ তৈরি হয়েছে না 10 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমার যে ড্রপ ডাউনটা আসছে বা ভিজিবল হচ্ছে, এটা ভিজিবল কেন হচ্ছে, এটা হুবারের মধ্যে বলা আছে, রাইট? সো এটা আছেই কিন্তু বাট ইনভিজিবল অবস্থায়, রাইট? তো এটা এখানে 48 কেন বলা হয়েছে সেটা বুঝলাম, তাই না? লেফট পজিশন কত 0, উইথ কত 150। অ্যাকচুয়ালি এই যে উইথটা, এই উইথটা যে ওয়েব ডিজাইনের সাথে লেখা যে বক্সটা, ওই বক্সটার উইথ কত হচ্ছে, এই বক্সটার উইথ হচ্ছে আমার 150। ওকে, এবার আসি আরেকটু নিচে, ট্রানজিশন অপাসিটি বাই ডিফল্ট কত দেওয়া আছে 0, ট্রানজিশন কি বলা আছে অল। আচ্ছা, এবার ওই ইউএল এর এগেইনস্টে যদি এলআই তে আসি, ইউএল এর ভেতরে যে এলআই গুলো, এই যে ভেতরের টেক্সট গুলো, এখানে কার্সর নিলেই তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে কার্সর নিলে হুভার ইফেক্টে। তোমার এই এলআই এর জন্য ক্লাস লিখতে হবে না, ব্যাকগ্রাউন্ড একটা স্পেসিফিক কালার, ডিসপ্লে ব্লক, কালার, টেক্সট শ্যাডো, ট্রানজিশন সবই আছে। সো এলআই এর উপর হুভার দিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এলআই হুভার দিলে কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, এবার ইউএল এলআই যখন হুভার দেওয়া হচ্ছে, মানে আমি যখন প্রথম ইউএল এর এলআই এ যাচ্ছি, প্রথম ইউএল এর এলআই হুভার হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট ইউএল তার এলআই এর মধ্যে যখন হুভার হচ্ছে, তার ভেতরের যে ইউএলটা আসবে সেই ইউএলটা দেখতে কি হবে, ডিসপ্লে ব্লক, অপাসিটি 1, ভিজিবিলিটি। এর আগে কি ছিল, ভিজিবিলিটি কত ছিল, ভিজিবিলিটি কোনো প্রপার্টি ছিল না, অপাসিটি কি ছিল 0 ছিল। সো যখনই আমি একটা ইউএল এর উপরে, ইউএল এর এলআই এর উপরে কার্সর নিলাম, হুভার হলো, ওখানে যে ইউএলটা আসছে সেই ইউএলটা কিভাবে ডিসপ্লে করবে, তার জন্য তো আমি ক্লাস লিখেই রেখেছি। বিষয়টা বোঝা যাচ্ছে যে ড্রপ ডাউন সিএসএস দিয়ে ভেরি সিম্পল ড্রপ ডাউন কিভাবে আপনি ক্রিয়েট করছেন। আমরা যে প্রপার্টি গুলো শিখেছি তার উপর বেস করে কিন্তু এটা করা। আমরা তো অনেক জটিল করে করা যেত না, অনেক সুন্দর করে, অনেক ফ্যান্সি টাইপের ড্রপ ডাউন মেনু, বাট এটা করার জন্য কি টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, আমরা যে প্রপার্টি গুলো শিখেছি ওই প্রপার্টির আলোকেই আমি ছোট্ট একটা এক্সাম্পল দাঁড় করিয়েছি। যে আমি প্রথমে ইউএল এলআই এর জন্য ক্লাস লিখে নিয়েছি, রাইট? ইউএল এলআই এর জন্য ক্লাস লিখে নিয়েছি, ইউএল এলআই হুভার হলে কি হবে সেটা বলেছে, আর ফাইনালি ভেতরের ইউএল এবং এলআই এর জন্য ক্লাস লিখে নিয়েছি, এবং আমি বলেছি যে ভেতরের ইউএলটা বাই ডিফল্ট কি থাকবে, অপোসিটি 0 তে থাকবে, টপ থেকে পজিশন
48 এ থাকবে। যখনই আমি ফার্স্ট ইউএল এর এলআই এর উপর কার্সর নিব এবং হুভার হবে, ওই ইউএলটা ডিসপ্লে ব্লক হবে, অপাসিটি 1 হবে এবং ভিজিবিলিটি ভিজিবল হবে। তো অ্যাকচুয়ালি আমার ড্রপ ডাউনটা এই ক্লাসের মাধ্যমে, লাস্ট যে ক্লাসটা এই ক্লাসের মাধ্যমেই হচ্ছে। ভিজিবিলিটি ভিজিবল না দিলেও কাজ করবে, কারণ অপাসিটি 1 দেওয়া আছে। যেটা বোঝা গেল। সো সিম্পলেস্ট ওয়েতে আমরা একটা ড্রপ ডাউন মেনু কিন্তু বানাতে পারলাম। ক্লিয়ার সবাই? তো যখন হ্যাঁ, মানে এক লাইনে যেন লেখাগুলো দেখে, তুমি যত বড় লিখি না কেন এটা যেন ব্রেক না হয়। ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, ফোল্ডারের মধ্যেই আছে, যা কিছু করছি সব একটা ফোল্ডারের মধ্যেই রাখছি। হ্যাঁ, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারি। আপনাদের ছুটির মধ্যে একটা অ্যাসাইনমেন্ট, ওটা তো থার্ড পার্টি অ্যাসাইনমেন্ট। বুধবারে বৃহস্পতিবার ক্লাস, বৃহস্পতিবারের ক্লাসটা হয়তো রিশিডিউল হবে বুধবার সন্ধ্যাতে কমন সেশনে। তো বুধবারে ডায়াগ্রামটা বুধবারে, আর নেক্সট রোববারের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এটা আপনারা সবাই করেছেন HTML দিয়ে, এটা করবেন CSS দিয়ে। এটা পার্সোনাল পোর্টফোলিও, HTML CSS এর ফাইনাল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, পার্সোনাল পোর্টফোলিও। বুধবার দিন সন্ধ্যায় আপনারা ওই ফ্লো চার্টটা দেবেন, আর রোববার দিন এই প্রজেক্টটা দেবেন, স্ট্যাটিক প্রজেক্ট ইউজিং HTML CSS। অবশ্যই তার মধ্যে ফর্ম থাকবে। বৃহস্পতিবারের সম্ভাবনা 70-30 না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, বৃহস্পতিবারেরটাই বুধবার রিশিডিউল, মানে মার্চ ক্লাস হচ্ছে, দুজনে একসাথে ক্লাস হচ্ছে। তখন বুধবারের ক্লাসটাই কবে হবে? বৃহস্পতিবারের ক্লাসটাই বুধবারে হচ্ছে। HTML CSS দিয়ে সুন্দর একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসবে। না, এই অ্যাসাইনমেন্টটা রোববারে, স্ট্যাটিক ওয়েবসাইটটা রোববারে জমা দেবেন। বুধবারে ডাটা ফ্লো ডায়াগ্রাম কার উপরে? ট্যুরিজমের উপরে। থার্ড পার্টি অ্যাসাইনমেন্ট যেটা, ফার্স্ট পার্টি অ্যাসাইনমেন্ট রোববারে এটা জমা দিতেই হবে। থার্ড পার্টির লোকজন এসে কিন্তু আপনাদের এভালুয়েট করবে। তো দেখবেন যেন কিছুদিন পরে আমি একটা কাগজ নিয়ে আসি, কাগজ ধরে ধরে পড়াচ্ছি। আগে আমার পড়ানোটা ঠিক হয়, শেষ হয়ে যায়। বলে না, একটা একটা পেপার আমাদের ধরিয়ে দিয়েছে, যারা এই প্রজেক্ট আমাদের দিয়েছে, যে ওই পেপারের এই বিষয়গুলো শেখাতে হবে। তো ওই বিষয়গুলোর উপরে কি কি কোশ্চেন করা হবে বা কিভাবে কোশ্চেন করা হবে সেটাও লেখা আছে। তো ওইগুলো আপনাদের শেখাতে হবে। দেখেন না, এই জন্য আপনাদের কাজ আমি বেশি করাচ্ছি ক্লাসের মধ্যে, যাতে বাসায় গিয়ে প্র্যাকটিসটা। ভোট দিতে নামাজ পড়ে চলে যাবেন, নাহলে ভোট হারিয়ে যাবে কিন্তু। আমি জীবনে একবারই ভোট দিয়েছি, ওইটা ওইভাবেই, যে নামাজ পড়ে লাইনের ফার্স্টে গিয়ে দাঁড়িয়ে। না হলে আমার ভোট তো যে কেউ দিয়ে দিতে পারে। তো আমি যদি ফার্স্টে যাই, আমার ভোট কেউই দিতে পারবে না। সবার আগে যাওয়ার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছেন? টিকিট কাটতে গিয়ে সবার আগে যান না, 2 দিন আগে। লাইট এরপর থেকে ইলেকশন অনলাইনে ভোট হবে। অনলাইনে ভোট ভালো। যার চিন্তা ভাবনা থাকবে যে আমি অ্যালগরিদম দিবো, সেই তো অনলাইনে ব্যবস্থা করবে।
না তো আমি তো ইউএস এর ভোটই দেখলাম বুথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিতে। হ্যাঁ ইউএস এ তো প্রেস করে বলতে হবে ফিঙ্গারপ্রিন্ট। নিলে মার্জিন উপরে দিয়ে দেবেন, ইফেক্ট দিয়ে দেবেন, তাহলে তো উঠে যাবে। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি এখনকার অ্যাসাইনমেন্ট, নেক্সট আধা ঘন্টা যেটা করবেন। ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমি চলে যাচ্ছি বাট ক্লাস শেষ হয় নাই। ওই কাজটা তো করবেনই, সাথে আরো করবেন। যাদের হয়ে গেছে তাদের বলছি, যে মনে করেন আমি ওয়েব ডেভেলপমেন্ট বলেছি, যে সাইটে আসবে php.net জাভা, এটা তো ছোট, এই জন্যই তো ছোট দিলাম, টাইমও তো ছোট। হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, বাট ওটা শেষ করে যাবেন, সাথে এটাও করতে হবে, একটার আগে ছাড়বেন না। হ্যাঁ জেড ইন্ডেক্স ট্রানজিশনে কাজ করবে না কেন? এই যে আমার এখানে কাজ করছে, দেখেন বুঝি না, আমি এটা দিয়ে দিই।